আমি কোনো চূড়ায় উঠলে আমার সাথে তো দেশটা খানিকটা হলেও উপরে ওঠে আর তুষার ঝড়ের মুখোমুখি হওয়াটা হচ্ছে এভারেস্টের চূড়া থেকে নামার সময়। ততক্ষণ আমি বেশিরভাগ ডিফিকাল্টি শেষ করে এসেছি। সালমান খানকে আমি এই একটা কারণে পছন্দ করি সম্ভবত আর কি। আমি তার অভিনয়ের এমন কোনো ফ্যান নই, কিন্তু আমি তো মনে হয় একটা কারণে পছন্দ করি, সে এখন বিয়ে শাদী করেনি। যদি বলি যে বিয়ে নিয়ে খুব বেশি আগ্রহ থাকলে আমার একটা লেখা আছে, এভারেস্ট বেস ক্যাম্পে একটা বিয়ে অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে, ওই লেখাটা পড়বেন। এইটার একটা যেমন এভারেস্ট এবং লোৎস অভিযান অলমোস্ট 45 লাখ টাকা খরচ হয়েছে। স্বাগত জানাচ্ছি আজকের দেশ রূপান্তরের স্পেশাল প্রোগ্রামে। আজকে আমাদের সঙ্গে আছেন বাবর আলী। বাবর আলী বাংলাদেশের ষষ্ঠ এভারেস্ট জয়ী এবং তিনি একই সঙ্গে লোৎসে পর্বত জয় করেছেন। আজকে আমরা তার মুখোমুখি হব। এখন কেমন আছেন প্রথমে সেটা জানতে চাইবো, একই সঙ্গে কেমন লাগছে? ওকে, খুবই ভালো আছি। প্রায় দীর্ঘ 2 মাস পরে আসলে দেশে ফিরে এসেছি। খুবই অসাধারণ লাগছে। আমি জানতাম না আসলে আমার অভিযানটা নিয়ে, এটা যেহেতু একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস, এইটা নিয়ে এত লোকজনের আগ্রহ থাকবে আমার দূরতম কল্পনা তো ছিল না আর কি। তো ওভারঅল খুব ভালো লাগছে। কিভাবে এতটুকুতে পৌঁছালেন? আচ্ছা, পেছনের গল্প তো অনেক লম্বা। এভারেস্টে যাব বা এই ব্যাপারটা মাথায় আসে আসলে প্রথম যখন হিমালয় যাওয়া শুরু করি তখন ব্যাক অফ দ্য মাইন্ড সব পর্বতারোহীরই কম বেশি আকাঙ্ক্ষা থাকে আসলে আর কি, যে জীবনে কোনো একটা সময় গিয়ে হয়তো পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বাকি পৃথিবীটা দেখার। তো এটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড মাথায় ছিল। এরপরে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করা 2014 সালে প্রথমবার নেপাল যাবার পরে আর কি। এবার আগ্রহ হলো পরের প্রত্যেকবার যেটা করি আর কি, পরের চ্যালেঞ্জ যেটা, পরের মাউন্টেন যেটা আরেকটু চ্যালেঞ্জিং খুঁজতাম, যে আরেকটু টাফ, যাতে সামনের অভিযানগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারি। তো এইভাবে এগোতেই আর কি অলমোস্ট প্রত্যেক বছরই অভিযান গেছি। কোভিডে মাঝখানে হয়তো 1-2 বছর আমাদের সবার কাছ থেকে কেড়ে নিয়েছে। এছাড়া প্রত্যেক বছর অভিযানে গিয়ে নিজেকে আরেকটু উঁচু পর্বত, আরেকটু চ্যালেঞ্জিং পর্বতে গিয়ে নিজেকে তৈরি করে আসলে ধীরে ধীরে নিজেকে এই জায়গায় নিয়ে আসা আর কি। আচ্ছা, আপনি যখন প্রথম দিকের কথায় গেলেন, প্রথম দিকের কথা বলি, আপনি শুরু করলেন 2010-এর কিছু পরে। হ্যাঁ, আমি যদি ট্রেকিংয়ের কথা বলি, ট্রেকিং হচ্ছে সেটা 2010 সাল থেকে। আমাদের সিএইচটি আছে চিটং হিল ট্রেকস, বান্দরবান দিয়ে আমাদের সবার পায়ে করি আর কি, হাতে করি বলবো না, ট্রেকিংয়ে পায়ে করি আমাদের। তো ওখান থেকে শুরু। এরপরে আর হিমালয়ে যাত্রা, মানে হিমালয়ের আমরা যদি পর্বতে যাত্রা বলি, সেটা 2014 সালে। 2014 সালে। আচ্ছা, আপনার এই যে যাত্রার পেছনে যে পার্বত্য চট্টগ্রামে যে ট্রেকিংয়ের কথা আপনি বলছেন, এটা আসলে কতটুকু ভূমিকা রেখেছে? এখন কি মনে হয়? অবশ্যই, মানে ওটা আমার সূতিকাগার, আমি যদি ওভাবে বলি আর কি, যে ওখানে যেতে যেতে আমার কনফিডেন্সটা ধীরে ধীরে গ্রো করেছে। 2010 থেকে 12-13 এই সময়টাই, বা 14 এই সময়টা আমি প্রচুর ট্র্যাক করেছি। তো যেতেই মনে হলো যে না, ওয়াই নট টেকিং ইট টু দ্য নেক্সট লেভেল, যে আমি আরেকটু অতি উচ্চতায় তো কখনো যাইনি, তো ওটাতে আমার কেমন লাগে সেটা ফিল করতে চাই আর কি। তো যদি আমি বলি চট্টগ্রাম হিল ট্রেকস বা বান্দরবানের কথা, এটা মানে এটাকে বাদ দিয়ে আমি নই আর কি। এটা আমার জীবনের ইনফ্যাক্ট ট্রেকিং লাইফ ও মাউন্টেনিয়ারিং লাইফের একটা বিশাল অংশ। এটা কি প্র্যাকটিস প্যাড? একদম কাইন্ড অফ আর কি। শুধু আপনার জন্যই নাকি? না, এটা আমাদের দেশের সকল তরুণ তরুণীদের জন্য যারা আসলে পাহাড়ে যেতে চায়, সবার কিন্তু ট্রেকিংয়ে পায়ে খড়ি আসলে ঠিক বেশিরভাগই ক্ষেত্রেই হয়তো একদম ছোটোখাটো ট্রেল হলে সেটা সীতাকুণ্ড মিরসরাই দিয়ে শুরু হতে পারে। সীতাকুণ্ড মিরসরাই তো আমাদের প্র্যাকটিস প্যাড হিসেবে বলতে এটা ছোট্ট প্র্যাকটিস প্যাড। এখানে বেশিরভাগ কোনো ট্রেলের দৈর্ঘ্য আসলে 3-4 ঘন্টার বেশি নয়। কিন্তু লম্বা সময়ের জন্য যদি আপনি ট্র্যাকে যান, ইন্ডিপেন্ডেন্ট ব্যাকপ্যাকিং প্র্যাকটিস করতে চান, সেটার জন্য অবশ্যই বান্দরবান। এটা বাংলাদেশের সকল তরুণ তরুণীর জন্য সত্য। চট্টগ্রামে জন্ম হওয়ার কারণে সেক্ষেত্রে আপনি কি সুবিধাভোগী হলেন? হ্যাঁ, একদিক দিয়ে 1.5-2 ঘন্টায় বান্দরবান আর কে যেতে পারে আর কি। যদি চট্টগ্রাম থেকে বলি, বাস টার্মিনাল থেকে বাস ধরলেই, হ্যাঁ, ঢাকাবাসীর জন্য সেটা ওভারনাইট জার্নি, আমাদের জন্য একদম না। এইটা আমার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে হচ্ছে আমাদের দেশ থেকে হয়েছে আগে এভারেস্ট ক্লাইম্ব হয়েছে, আবার কিন্তু একটা বড় গ্যাপও আছে। 2013 সালের পর থেকে কিন্তু আমাদের দেশে কোনো এভারেস্টে সফল আরোহণ হয়নি। ইন বিটুইন 2013 আর 2024-এর মাঝখানে 2017 সালে একটা অভিযান হয়েছে, কিন্তু যিনি অভিযানটা করেছেন উনি হয়তো ক্যাম্প 2 অবধি গিয়েছেন, এবং উনি আমাদের যে মাউন্টেনিং সার্কেল ওইটার হয়তো ওইভাবে খুব বেশি ইনভলভ না থাকার কারণে হয়তো খুব বেশি লোকজন হয়তো জানতোও না আর কি, খুব বেশি এই ব্যাপারটাই।
তো আমার ক্ষেত্রে 2টা পর্বত অভিযান, এটা অন্য কারণে। আমি সবসময় একটু ডিফিকাল্ট চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। চ্যালেঞ্জটা শুধু ক্লাইম্বের সময় সেটা না, আমি যখন প্রিপারেশন নিব আর কি কোনো একটা কোনো একটা অ্যাডভেঞ্চার করার জন্য আর কি, তো ওই প্রিপারেশনের সময় যাতে ওই চ্যালেঞ্জটা থাকে আর কি। ওই যেমন ওই সব আমি ওইটা বলি সব সময় যে প্রায়র প্ল্যানিং প্রিপারেশন প্রিভেন্টস পুয়ার পিস পারফরমেন্স আর কি। অথবা মুরাকামির এই কথাটা আমি সবসময় মনে রাখি প্রিপারেশনের ক্ষেত্রে, যে পেইন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল। তো পেইন তো থাকবেই, কিন্তু সাফার আমি করবো কি না গিয়ে, আমি যদি প্রিপারেশনটা 100% এফোর্ট দিয়ে করি তাহলে তো আর মাউন্টেনে গিয়ে বা যে অ্যাডভেঞ্চারটা করব, টাফ অ্যাডভেঞ্চারটা, সেটাই আমাকে সাফার করতে হবে না আর কি। আপনি রওনা দিয়েছিলেন 1 তারিখ, হ্যাঁ এপ্রিল, হ্যাঁ 1 এপ্রিল, জি। এবং আপনি উঠলেন হিমালয়ের চূড়ায় 19 তারিখ। হ্যাঁ, এভারেস্টের চূড়া 19 তারিখ, এক্স্যাক্টলি। তো একটা কথাই বারবার মনে হচ্ছিল যে এই চোখের অনেক কিছু পাওয়ার বাকি ছিল আর কি এর দিন। তো পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বাকি দুনিয়া দেখা, মানে আমি তিব্বত সাইডটা, যেহেতু এটা নেপাল এবং তিবেটের বর্ডারে পড়েছে এভারেস্টের চূড়াটা, তিবেট সাইডটা আমি মানে আমার এত দারুণ লেগেছে, ঢেউ খেলানো পাহাড়ের সারি একদম দিগন্ত পর্যন্ত, মানে অসম্ভব ভালো লাগার অনুভূতি আর কি। এবং দেখেছি ওই যে পাহাড়ই দেখা যায় চারপাশে, কিন্তু তিবেট সাইডটা আমার খুব মুগ্ধ করেছে। আর তুষার ঝড়ের মুখোমুখি হওয়াটা হচ্ছে এভারেস্টের চূড়া থেকে নামার সময়, ততক্ষণ আমি বেশিরভাগ ডিফিকাল্টি শেষ করে এসেছি, কিন্তু ব্যালকনি বলে একটা জায়গা আছে, ব্যালকনির ঠিক উপরে একটা গিরিশিরা আছে। গিরিশিরা মানে একটা 2 দিকে স্লপি জায়গা, মাঝখানে হাঁটার জায়গার মতো। তো ওই জায়গায় হচ্ছে প্রথম তুষারধসের মুখে পড়ি, ঝড়ের মুখে পড়ি বেসিক্যালি। এবং এই যে কিছু জিনিস থাকে আমাদের যে আনকন্ট্রোলেবল, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, প্রকৃতির উপর তার কারো হাত নেই। তো এই তুষার ঝড়ে পড়ার মতো, মানে ক্ষণে ক্ষণে মনে হচ্ছিল এটা বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু ইট পারসিস্টেড ফর অলমোস্ট 2.5 আওয়ার্স। তো পরে মনে হচ্ছিল যে ইভেন আমার সাথে যে আমার ক্লাইম্বিং গাইড বীরে ছিল, ও বলছিল যে এটা আর 1-1.5 ঘন্টা হলে আমাদের দুজনেরই তুষারক্ষত বা ফ্রস্টবাইট হতে পারতো দুজনের ক্ষেত্রে। তো লাকিলি 2.5 ঘন্টা পরে এটা স্টপ হয়ে গেছে। তবে এটা মানে অসম্ভব কঠিন পরীক্ষা নিয়েছে, যে চোখে মুখে এরকম বাতাসের ঝাপটা, তুষারের ঝাপটা টানা, এবং এমন একটা জায়গা আছি যেখানে কোনো একটা পাথরের কোনো পাথরও তো নেই, যে কোথাও গিয়ে পেছনে গিয়ে একটু লুকাবো বলতে আশ্রয় নেয় আর কি, কিছুক্ষণ এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া, সেটা হয়ে ওঠেনি আর কি। কিন্তু ওই যে 2.5 ঘন্টা পর বন্ধ হওয়ার পরে মানে স্বস্তির নিঃশ্বাস আর কি। কিন্তু তার আগে যে আপনি প্রায় 70 মিনিটের মতো এভারেস্টের চূড়ায় ছিলেন, যেটা আপনি বলেছেন, এরপরে আপনি যে 2.5 ঘন্টার যে স্নোফলের কথা যেটা বললেন, রাইট, তখন কি আপনার আগের অনুভূতিটা কতটুকু ছিল? আচ্ছা, ওই সময় মনে হচ্ছিল যে না, এটা শেষ হওয়া দরকার এবং আমার নিচে মানে নেমে যাওয়া দরকার। তো পর্বত তো সবসময় খুব মিনিমালিস্ট হওয়ার শিক্ষা দেয়, এটা আমি পর্বত থেকে পাই আর কি, যেটা হচ্ছে খুব অল্প জিনিসে তুষ্ট হওয়া আর কি। ওই সময় শুধু 2টা জিনিসই চোখের সামনে ভাসছিল, যে একটু পানি আর হচ্ছে মাথার উপরে তাঁবুটা থাকুক, এই 2টো জিনিস, আর কিচ্ছু চাই না আর কি। এই সময় পার্থিব আর কোনো কিছু অনুভূতি এটা সেটা কোনো কিছুই মাথায় আসছিল না, জাস্ট এই 2টো জিনিস হলে আমি ভরতে যাই, এবং এগুলা খুব ঠিকঠাক অবস্থায় আছে এইটুকু জানি আর কি। যদিও 2 দিন লাগার কথা ছিল না, পরের দিনে আমার 20 মে হচ্ছে আমার যে প্ল্যান ছিল সেই অনুযায়ী হয়তো 20 মে আমি ক্লাইম্ব করতে পারতাম, কিন্তু ওই যে 2.5 ঘন্টা তুষার ধসে আটকে থাকা এবং এরপরে ক্যাম্প 4-এ ফেরার পরে হচ্ছে আবহাওয়াটা বিগড়ে যায়। তো এই 2টো মিলিয়ে হচ্ছে ওই দিন রাতেই আমার হচ্ছে লুৎসের ক্যাম্প 4-এ চলে আসার কথা, ইনফ্যাক্ট বিকালেই। তো এই 2টো যেহেতু হয়ে ওঠেনি, আমার বেশ কিছুটা সময় হচ্ছে কিল হয়েছিল, সেজন্য আসলে ওই দিন আমি ক্যাম্প 4-এ থেকে যাই, এভারেস্ট ক্যাম্প 4-এ। আচ্ছা, এভারেস্ট যাত্রা, তো এভারেস্ট মানে পর্বতারোহণ স্পোর্টসটাই এমন যে এটা খুবই এক্সপেন্সিভ একটা স্পোর্টস। এইটার একটা যেমন এভারেস্ট এবং লোৎস অভিযান অলমোস্ট 45 লাখ টাকা খরচ হয়েছে। এটা একটা বড় টাকা গিয়েছে আসলে, নেপাল গভর্নমেন্টকে পারমিট বাবদ একটা পয়সা দিতে হয় 2টা পর্বতের ক্ষেত্রেই। এছাড়া ইন্স্যুরেন্স, তারপরে এসপিসিসির ফি, নানান ফি আছে আর কি। তো এই টাকাটা আমি এদিন যত অ্যাডভেঞ্চার করেছি সব নিজের পয়সায়। তো এইবারই প্রথম এত টাকা আসলে আমার নিজের সামর্থ্য নেই এত টাকা আসলে দেওয়ার। তো আমার নিজের কিছু সেভিংস ছিল, এটার সাথে এবার জীবনে প্রথমবারের মতো আমি স্পন্সর খোঁজাতে আগ্রহী হলাম, এবং স্পন্সরশিপ প্রপোজাল কীভাবে বানাতে হয় সেটা শিখলাম নিজে আগে, সবার আগে একটা স্পন্সরশিপ প্রপোজাল বানালাম, বিভিন্ন কোম্পানির কাছে গেলাম, কিছু জায়গায় সাড়া পেয়েছি, বেশিরভাগ জায়গায় হচ্ছে
সাইলেন্ট ছিল। হ্যাঁ, সাইলেন্ট ছিল, যেটা হয়ে থাকে আর কি। আমি একদমই ওই ক্ষেত্রে এই ফিল্ডটাতেও নতুন। ইটস অ্যান আর্ট টু গেইন মানি, যে গ্যাদার মানি, এই ধরনের ইয়ের ক্ষেত্রে আমি এই আর্টটা জানতাম না। আমি এটা আমার জন্য এটা একটা লার্নিং প্রসেস আর কি, স্পন্সরশিপ প্রপোজাল এটা সেটা করে। তা কিছু জায়গায় আমি সাড়া পেয়েছি, অনেকগুলো কোম্পানি আমার এগিয়ে এসছে, ভিজুয়াল, নিটওয়ার, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল, বেশ কিছু। এরপরও আমার একটা বিশাল টাকার গ্যাপ রয়ে গেছে। এরপর আমি ক্রাউড ফান্ডিং শুরু করলাম, যে সহজ কথা, যে আমাকে আমার সামর্থ্যে বিলিভ করে তার কাছে পয়সা চাওয়া। যারা আমার সামর্থ্যে বিলিভ করেছে তারা নিজেদের সাধ্যমতো এগিয়ে এসছে, এবং এর শেষ দিকেও তারপরে হচ্ছে আমার অলমোস্ট 15 লাখ টাকার মতো আচ্ছা ঋণ করা লেগেছে আর কি, সব মিলিয়ে। 15 লাখ টাকার মতো লোন। জি। এটা আপনি কিভাবে এটা পে করবেন এখন? এবার আমার আগের প্রফেশনে ফিরতে হবে, পেব্যাক তো করতেই হবে ডেফিনেটলি। আপনি আপনার কেরিয়ার সম্পর্কে যদি একটু বলতেন, যে আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজের স্টুডেন্ট, আপনার সাবজেক্ট কি ছিল, এবং আপনি অবশ্যই থিতু হন নাই, জি। থিতু হন নাই চিকিৎসাবিদ্যায়, অন্যান্য কাজও করেছেন, একটু যদি বলতেন। আচ্ছা, আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজে, এমবিবিএসই পড়েছি ওখানটায়। এমবিবিএসের পরে যে স্পেশালাইজেশন ডিগ্রি, আমি পরবর্তীতে এমপিএইচ করেছি, এপিডেমিওলজি বা রোগতত্ত্ব বা পাবলিক হেলথ যেটাকে বলা হয়, সেটাতে আমি কাজ করেছি। আর থিতু ওভাবে না হলেও আমি নানান জায়গায় চাকরি করেছি। আমি অনেকগুলা ইন্টারন্যাশনাল আইএনজিও যেগুলোকে বলা হয়, ইন্টারন্যাশনাল এনজিও, কিছু ইউএন এজেন্সি, আমি আমাদের যেটা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প কক্সবাজারও আমি দীর্ঘদিন কাজ করেছি, আইসিডিডিআরবিতে কাজ করেছি, নানান জায়গায় কাজ করেছি। কিন্তু যখনই দুইটা অ্যাডভেঞ্চার আর জবের মধ্যে কিছু একটাকে বেছে নিতে হয়েছে, সবসময় অ্যাডভেঞ্চার প্রায়োরিটি পেয়ে এসছে আর কি। কেরিয়ারের ক্ষতি হয়েছে, কিন্তু ওইটা আমাকে আনন্দও দেয়। আমার ক্ষেত্রে মনে হচ্ছে আমি ঠিকই আছি, যে আমি যেটা পছন্দ করি সেটা আমি করছি। এই জিনিসটা আমাকে আনন্দ দেয়। হ্যাঁ, আমার বন্ধুরাও যেটা করছে ওরা ওটা পছন্দ করছে, ওদের জায়গা থেকে ওরাও ঠিক, ওরা ওটা উপভোগ করছে হয়তো এই পুরো জার্নিটা, ওদের ক্ষেত্রে ওরাও ঠিক। ওকে। ওকে। সালমান খানকে আমি একটা কারণে পছন্দ করি সম্ভবত আর কি। আমি তার অভিনয়ের এমন কোনো ফ্যান নই, কিন্তু আমি মনে হয় একটা কারণে পছন্দ করি, সে এখনো বিয়ে শাদী করেনি, এইভাবে থাকা যায়। আর না, আমি জানি না এই ব্যাপারটা আসলে মানে জোকস অ্যাপার্ট আর কি, এই ব্যাপারটা আসলে কেন এসছে বা কার মাথা থেকে এসছে, যে এই ধরনের আমাকে কোয়েশ্চেন করার অনেক কিছুই আছে, যে পর্বত নিয়ে, আমার প্রায়র অ্যাডভেঞ্চার্সগুলো নিয়ে, যে আমি 64 জেলা হেঁটেছি, কাশ্মীর, কন্যাকুমারী সাইকেল চালিয়েছি, বা আদার অন্য মাউন্টেন এক্সপিডিশনসগুলো নিয়েও অনেক কিছু বলার আছে আর কি। আমি জানি না কোনো কারণে লোকে হয়তো এই জিনিসটাই কেন ফোকাস করছে। আমাদের দেশে তো বিয়েটাকে অর্জন হিসেবে দেখা হয় মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। কেউ পিএইচডি করুক আর যাই করুক, তাকেও জিজ্ঞাসা করা হয়েছে কবে বিয়ে করবে বা এটা। তো আমি এই বিষয়ে আর কথা, আমি যদি বলি যে বিয়ে নিয়ে খুব বেশি আগ্রহ থাকলে, আমার একটা লেখা আছে এভারেস্ট বেস ক্যাম্পে, একটা বিয়ে অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে, ওই লেখাটা পড়বেন। আচ্ছা, আমাদাবলামকে বলা হয়, আমাদাবলামও এভারেস্ট রিজিয়নের একটা মাউন্টেন। আমাদাবলাম নেপালের জাতীয় পর্বত, নেপালের হিমালয়ের ওয়ান অফ দ্য মোস্ট টেকনিক্যাল পর্বত আর কি, এবং সুন্দর পর্বতও। যেমন এভারেস্ট, যেরকম এভারেস্ট কিন্তু দেখতে সুন্দর পর্বত নয় একদমই। আমাদাবলাম, আপনি যে কেউ যদি এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকে যায়, তার দিগন্ত জুড়ে যে মাউন্টেনটা সে সবচেয়ে বেশি দিন ধরে দেখবে এবং মুগ্ধ নয়নে দেখবে, সেটা ডেফিনেটলি আমাদাবলাম। তো আমাদাবলাম শুধু সুন্দর নয়, টেকনিক্যালও, খুবই টেকনিক্যাল। আইস ক্লাইম্বিং জানতে হয়, রক ক্লাইম্বিং, স্নো ক্লাইম্বিং, সবগুলোর মিশেল আর কি। তো এরকম একটা পর্বতে আমাদের দেশ থেকে আগেও অভিযান হয়েছিল। আমি 2022 সালের অক্টোবরে ক্লাইম্ব করেছি, এর আগেও অভিযান হয়েছিল। অভিযান হলেও হচ্ছে এটা ক্লাইম্ব হয়নি। তো আমি লাল সবুজের পতাকা হাতে দাঁড়িয়েছি, এটা দারুণ অনুভূতি। আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি তো দারুণ। মানে আমি যে কোনো চূড়ায় প্রথম, বা যে কোনো এরকম অ্যাক্টিভিটিতে প্রথম চূড়ায় দাঁড়ানোর পরে আর কি, বা শেষ করার পরে প্রথম যে জিনিসটা ব্যাকপ্যাক থেকে বের করি, সেটা ডেফিনেটলি লাল সবুজ পতাকা। যদিও এটা একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস, দলগত কোনো স্পোর্টস না, কিন্তু আমি কোনো চূড়ায় উঠলে আমার সাথে তো দেশটা খানিকটা হলেও উপরে ওঠে আর। আচ্ছা, আমি হয়তো খুব বেশি কমেন্ট দেখার সুযোগ হয়নি। আমাকে আমার কাছের লোকজন সবসময় বলেছে যে ফরহান ভাই, বা আমার ক্লাবের বড় ভাই, ইভেন আমার বড় ভাই, আমার মাও বলছিল যে এগুলো দেখার দরকার নেই। আচ্ছা, তো এইটা আমি জানি না, আমার কাছে মনে হয় যে পাহাড়ে ওঠা তো জীবনটাকে ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা, আসলে সহজ কথা আমার ক্ষেত্রে আর কি। কিন্তু আমার বয়সে একজন ছেলে, 33-34 এরকম এই বয়সের ছেলে, ও তো 45 লাখ টাকা পেলে আসলে কি করবে? ও তো গাড়ি কিনবে, ও তো ফ্ল্যাট কিনতে পারে, বা আর কিছু করতে পারে। কিন্তু আমি সেই জায়গা থেকে হয়তো এত কিছু কষ্ট করে
আমার যে শখ, আমার যে প্যাশন আছে সেটাকে পার্সু করছি। সেটাতে আসলে আমি জানি না কেন লোকের হয়তো এত এটা নিয়ে এটা নিয়ে মাথা ঘামানোর মনে হয় না খুব বেশি কিছু আছে আর কি। আমি আমার জীবনটাকে ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখি, পাহাড় থেকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখা যায়। ঢাকা থেকে কাঠমান্ডু যেতেও কিন্তু এভারেস্ট দেখা যায়। সে এভারেস্ট দেখা আর আপনি ট্র্যাক করে এভারেস্ট বেস ক্যাম্প থেকে গিয়ে এভারেস্ট দেখা বা যাত্রাপথে দেখা, তবে ক্লাইম্ব করার সময় এভারেস্ট দেখার মধ্যে তো অনেক তফাৎ আছে। ওই ডেফিনেটলি আমি এভারেস্ট বেস ক্যাম্পও বই নিয়ে গেছি এবং অনেক বই পড়েছি। কি করেছেন এভারেস্ট বেস ক্যাম্পে পড়েছি, মন্টেজুমার মেয়ে পড়েছি, শেখ আব্দুল হাকিমের একটা সমগ্রের মতো ছিল সেটা পড়েছি, কবিতা কেইনের দ্য লঙ্কাস প্রিন্সেস পড়েছি, তারপরে ইভেন 7 ইয়ার্স ইন টিবেট হেনরি খ্যারারের। আমি অনেকগুলো দিনলিপি লিখেছি, এটা পরবর্তীতে বই করার ইচ্ছা আছে। আমি জানি না, আমার হাতে আরও 2টো পেন্ডিং বইয়ের কাজ আছে, কাশ্মীর থেকে কন্যাকুমারীর সাইকেল রাইডটা, আমাদ আবলাম অভিযানেরটা, এটাও লিখতে হবে, একটু গুছিয়ে বসতে হবে আমাকে। আচ্ছা, ওই হ্যাঁ ডেফিনেটলি, মানে এক তো হচ্ছে আমি দেশ দেখতে বেরিয়েছি, অসংখ্য পর্যটন স্পট দেখেছি, কিন্তু মানে এই জনপদের মূল সৌন্দর্য তো মানুষ। কাশ্মীর কন্যাকুমারীর ক্ষেত্রেও কাশ্মীর কন্যাকুমারীর ক্ষেত্রে আমি হিস্টোরিক্যাল প্লেসেসগুলোতে খুব এনজয় করেছি আর কি, টানা যা মানে এতগুলা ভারত তো হচ্ছে বলে যা আছে জগতে তাই আছে ভারতে, তো ওই ভারত দেখার সুযোগ হয়েছে আর কি। হ্যাঁ ডেফিনেটলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই, লোকজন যাতে আসলে ব্যবহারটা কম করে। কোভিডের পরে তো এটার ব্যবহার আরও বেড়ে গেছে, তো আশা করি সামনে এরকম কোনো আমার সুযোগ আসবে এবং আমি এটাতে একটু মানে এমনিতে খুব দারুণ অনুভূতি হচ্ছে আর কি, যে বা দেশকে রিপ্রেজেন্ট করা এরকম 2টা চূড়ায় এবং এরকম ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আমরা পারি। এটা যে এরকম এক্সট্রিম স্পোর্টসগুলো যেগুলো আছে এগুলোতে ইন্ডিভিজুয়ালি খেলা হয়, এগুলো পারি, এই ফিলিংসটা আমার মধ্যে এসছে এবং চারপাশের লোকের মধ্যে ছড়াচ্ছে। এটাই খুব। সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। পুরো আমার অভিযানে আপনারা যেভাবে সাথে ছিলেন, আশা করি সামনের দিনগুলোতে আসলে আমার সামনে যেসব অভিযানগুলো আছে সেগুলোতে সাথে থাকবে। টোটাল হচ্ছে আমি আসলে যাত্রাপথে 3টা ডেড বডি দেখি, একটা বেস ক্যাম্পের কাছাকাছি 500 মিটারের জায়গায়, আর 2টা আমি যেদিন আসলে সামিট পুশ করি সেদিন। সামিট পুশ করতেছিলাম সেদিন ব্যালকনির ঠিক উপরে একটা জায়গায় একটা ডেড বডি, আর অন্য ডেড বডিটা আমি আসলে দেখেছি একদম চূড়ার শেষ রিচটাই আর কি। তো এই প্রথমবার হচ্ছে সামিট পুশের সময় ডেড বডি দেখে আমার মনে হচ্ছিল যে না, এই প্রথমবার আমি পাহাড়ে ভয় পেলাম আর কি।